স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই নতুন বিশ্লেষণে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে হয়তো প্রথমে একটু খটমট লাগতে পারে, কিন্তু এর প্রভাব আমাদের সবার দৈনন্দিন জীবনের সাথে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। ভাবুন তো, পুরো একটা শহরের আকাশচুম্বী মাস্টার প্ল্যান আর আমাদের অফিসের সাধারণ সিঁড়ির মাপ, এই দুটোর মধ্যে সম্পর্ক কি? চলুন আজ সেই জটটাই খোলা যাক। আচ্ছা, চলুন এক নজরে দেখে নিই আজ আমরা ঠিক কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে থাকছে ঢাকার জন্য নতুন রূপরেখা, এরপর মহাপরিকল্পনা ও উন্নয়ন, তারপর কঠোর নিয়ম ও শাস্তি, এরপর অগ্নি নিরাপত্তার নকশা এবং সবশেষে নিরাপদ প্রস্থানের সমীকরণ। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, ঢাকার জন্য নতুন রূপরেখা। রাজুক অধ্যাদেশ ২০২৬, সহজ কথায় বললে এটা হলো ১৯৫৩ সালের সেই পুরনো মান্ধাতা আমলের আইনটাকে বাতিল করে পুরোপুরি নতুনভাবে সাজানো একটা আইনি কাঠামো। এর মূল লক্ষ্যটা আসলে কি? লক্ষ্যটা হলো এই যে ঢাকা শহরের এত দ্রুত আর বলতে গেলে অপরিকল্পিত নগরায়ন হচ্ছে, সেটাকে থামিয়ে একটা আধুনিক, টেকসই আর সবচেয়ে বড় কথা দুর্যোগ সহনশীল একটা শহর গড়ে তোলা, মানে পুরো ব্যাপারটাকে একটা সুশৃঙ্খল কাঠামোর মধ্যে নিয়ে আসা আর কি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই নতুন আইনের আওতা কিন্তু শুধু আমাদের চেনা ঢাকা শহরের গণ্ডিতেই আটকে নেই। রাজুকের এই প্রশাসনিক জাল এখন রীতিমতো ছড়িয়ে পড়েছে কেরানীগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জ এবং গাজীপুর পর্যন্ত। বুঝতেই পারছেন কত বড় একটা ভৌগোলিক এলাকা এখন এই সুনির্দিষ্ট আর পরিকল্পিত উন্নয়নের আওতায় আসতে যাচ্ছে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, মহাপরিকল্পনা ও উন্নয়ন। এখন প্রশ্ন আসতে পারে, এত বিশাল একটা এলাকার ভূমি আসলে কিভাবে কন্ট্রোল করা হবে, রাইট? তো এই পুরো প্ল্যানটাকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কৌশলগত বা স্ট্র্যাটেজিক পরিকল্পনা, যেটাকে আমরা বলতে পারি একদম ম্যাক্রো লেভেলের ভিশন, মানে আগামী দিনে জনসংখ্যা কেমন হবে, কোন ধরনের জমি কোথায় থাকবে, এসবের একটা বড়সড় রূপরেখা। আর এর ঠিক উল্টো দিকে আছে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ। এটা হলো একদম মাইক্রো লেভেলের কাজ, মানে ধরুন নির্দিষ্ট একটা মৌজায় কি হবে, একটা ভবনের উচ্চতা ঠিক কতটা হবে, এই একদম সূক্ষ্ম ব্যাপারগুলো এখানে ঠিক করা হয়। এই যে এত সব পরিকল্পনা, এর পেছনে আসলে কয়েকটা নির্দিষ্ট অগ্রাধিকার বা প্রায়োরিটি কাজ করছে। যেমন ধরুন, নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা, আবার ট্রানজিট বা স্টেশনগুলোকে কেন্দ্র করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, আর সবচেয়ে বেশি যেটা জোর দেওয়া হয়েছে সেটা হলো জলাশয় আর কৃষি জমি বাঁচানো, মানে কোনোভাবেই যেন এগুলো আর ধ্বংস না হয়। পাশাপাশি ওই ছোট ছোট প্লটের বদলে এখন ব্লকভিত্তিক উন্নয়নকে অনেক বেশি উৎসাহিত করা হচ্ছে। পরিকল্পনার কথা তো অনেক হলো, এবার যাব আমাদের তৃতীয় পর্বে, কঠোর নিয়ম ও শাস্তি। এতক্ষণ যে চমৎকার সব পরিকল্পনার কথা বললাম, সেগুলো কিন্তু শুধু কাগজের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না এবার, কারণ এর পেছনে আছে রীতিমতো কঠোর সব শাস্তির বিধান। এখানকার সবচেয়ে চমকপ্রদ তথ্যটা কি জানেন? জরিমানার অঙ্ক। কেউ যদি মহাপরিকল্পনা বা মাস্টার প্ল্যান লঙ্ঘন করে, তবে তার সর্বোচ্চ ২ বছরের জেল অথবা অবিশ্বাস্য ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ১০ কোটি! আবার জলাশয় ভরাট করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড। এই বিশাল অঙ্কের জরিমানা দেখলেই আসলে বোঝা যায় এবার নিয়ম মানার ক্ষেত্রে কর্তৃপক্ষ কতটা সিরিয়াস। আর শুধু যে একবার জরিমানা দিয়েই পার পেয়ে যাওয়া যাবে তা কিন্তু নয়। একই অপরাধ বারবার করলে শাস্তির মাত্রাও লাফিয়ে লাফিয়ে বাড়বে। কেউ যদি অননুমোদিত কোনো স্থাপনা তৈরি করেই ফেলে, তবে কর্তৃপক্ষ চাইলে সরাসরি সেটা ভেঙে গুড়িয়ে দিতে পারে। আর এই ভাঙার পুরো খরচটাও কিন্তু ওই স্থাপনার মালিককেই দিতে হবে। ভাবা যায়? এবার আমরা আলোচনা করব আমাদের চতুর্থ পর্ব নিয়ে, অগ্নি নিরাপত্তার নকশা। চলুন এবার আমরা একটু অন্য অ্যাঙ্গেল থেকে বিষয়টা দেখি। শহরের ওই ম্যাক্রো বা বিশাল মাস্টার প্ল্যান থেকে বেরিয়ে আমরা এখন একটা নির্দিষ্ট ভবনের ভেতরের সূক্ষ্ম নিরাপত্তায় ফোকাস করব। জাইকা এবং রাজুকের ম্যানুয়াল থেকে নেওয়া এই কোটেশনটা একটু খেয়াল করুন। এখানে বলা হচ্ছে, বাংলাদেশে অগ্নিকাণ্ডের ঘটনায় কখনো কখনো তালাবদ্ধ দরজায় জীবন বাঁচানোর পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। ব্যাপারটা কিন্তু চরম সত্য। শহরের প্ল্যানিং যতই চমৎকার হোক না কেন, বিপদের সময় মানুষের জীবন কিন্তু নির্ভর করে ওই নির্দিষ্ট ভবনের সেফটি সিস্টেমের ওপরেই। আর্কিটেকচার বা স্থাপত্যের ভাষায় এই জরুরি প্রস্থানকে বলা হয় মিনস অফ এগ্রেস বা নির্গমন পথ। এটা কিন্তু শুধু একমুখী কোনো রাস্তা নয়, মানে আগুন লাগলে ভবনের ভেতরের মানুষ যেমন নিরাপদে এই পথ দিয়ে বাইরে বেরিয়ে আসবে, ঠিক তেমনি ফায়ার সার্ভিসের কর্মীরাও যেন কোনো বাধা ছাড়াই দ্রুত ভবনে ঢুকতে পারে, সেটাই হলো এর আসল উদ্দেশ্য। এই নিরাপদ নির্গমন পথটাকে মূলত ৩টে ধাপে ভাগ করা যায়। প্রথমটা হলো এক্সিট অ্যাক্সেস, মানে আগুন লাগার জায়গা থেকে নিরাপদ সিঁড়ি পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা। দ্বিতীয়টা হলো মূল এক্সিট বা সুরক্ষিত সিঁড়ি, আর ৩ নম্বরটা হলো এক্সিট ডিসচার্জ, মানে সিঁড়ি থেকে বেরিয়ে একদম খোলা রাস্তায় পৌঁছানোর শেষ পথটুকু। একটা কথা বলে রাখা ভালো, লিফট বা এসকেলেটর কিন্তু কোনোভাবেই এই নির্গমন পথের অংশ হিসেবে ধরা হয় না। এখানে একটা বেশ অবাক করা ব্যাপার আছে,
স্বাভাবিক অবস্থায় মেঝের সামান্য একটু উঁচু নিচু বা ছোটখাটো ফাঁকা জায়গা আমাদের কাছে হয়তো কোনো ব্যাপারই না, তাই না? কিন্তু চিন্তা করুন একটা অগ্নিকাণ্ডের পরিস্থিতির কথা। ধোঁয়ায় চারপাশ যখন অন্ধকার, সবাই যখন আতঙ্কে অন্ধের মতো ছুটোছুটি করছে, তখন ওই সামান্য স্থাপত্যগত ত্রুটি বা ফ্লোরের একটু উঁচু নিচু অংশটাই কিন্তু মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। হোঁচট খেয়ে পড়ে গিয়ে সেখানে বিশাল একটা দুর্ঘটনা ঘটে যাওয়াটা খুবই স্বাভাবিক। তো এ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ পর্বে, নিরাপদ প্রস্থানের সমীকরণ। এই যে এতক্ষণ নিরাপদ প্রস্থানের পথের কথা বললাম, সিঁড়িগুলোর সাইজ আসলে কতটা চওড়া হবে সেটা পরিকল্পনাবিদরা কিভাবে ঠিক করেন, এটা কিন্তু কোনো আন্দাজের বিষয় না। এর পেছনে আছে রীতিমতো একটা গাণিতিক সূত্র। এটাকে বলা হয় অকিউপ্যান্ট লোড। মানে হলো একটা নির্দিষ্ট সময়ে কোনো ভবনে সর্বোচ্চ ঠিক কতজন মানুষ থাকতে পারে তার একটা সায়েন্টিফিক হিসাব। আর এই হিসাবের ওপর ভিত্তি করেই কিন্তু ওই সিঁড়ি বা প্রস্থানের দরজার মাপ নির্ধারণ করা হয়। আর এই হিসাবটা ভবনের ধরন অনুযায়ী কিভাবে বদলে যায় সেটা দেখলে রীতিমতো অবাক হতে হয়। এই যেমন ধরুন, একটা আবাসিক ভবনের জনপ্রতি জায়গা ধরা হয় 18 বর্গমিটার, অথচ ছোট বাচ্চাদের প্রি স্কুলে সেটা ধরা হয় মাত্র 3.5 বর্গমিটারের মতো। আবার ধরুন কোনো কনসার্ট বা জনসমাবেশ যেখানে সবাই দাঁড়িয়ে থাকে, সেখানে জনপ্রতি জায়গা ধরা হয় মাত্র 0.3 বর্গমিটার। মানে বুঝতে পারছেন তো, ভবনের ব্যবহারটা কি তার ওপর ভিত্তি করে নিরাপত্তার পুরো সমীকরণটাই কিন্তু একদম পাল্টে যায়। তো আজকের এই পুরো বিশ্লেষণে আমরা শহরের বিশাল আইনি কাঠামো থেকে শুরু করে একটা সিঙ্গেল ভবনের জীবন রক্ষাকারী গাণিতিক হিসাব পর্যন্ত অনেক কিছুই জানলাম। কিন্তু এত সব জানার পর শেষমেশ আমাদের মনে একটা বড় প্রশ্ন থেকেই যায়, প্রতিদিন আমরা স্কুল, কলেজ, অফিস বা বাসা যে ভবনগুলোতেই যাতায়াত করছি, সেগুলো কি সত্যিই আইন ও নিরাপত্তার এই এত এত কঠোর মানদণ্ড মেনে তৈরি? এই প্রশ্নটার উত্তর খোঁজার দায়িত্বটা বরং আমাদের সবার উপরই ছেড়ে দিলাম। আর এই ভাবনার জায়গাটা থেকেই আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানেই শেষ করছি।